হে এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। নতুন একটা পর্ব মানেই নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদের সাথে বাংলার ঐতিহ্যবাহী ভীষণ জনপ্রিয় এবং ভীষণ পুরনো একটি রেসিপি শেয়ার করছি, রাধাবল্লভী। আজকে আমি রাধাবল্লভীটা একদম বিয়েবাড়ি স্টাইলে বানাবো। বর্তমানে বিয়েবাড়িগুলোতে বা যেকোনো অনুষ্ঠান বাড়িতে রাধাবল্লভী যেভাবে বানানো হয়ে থাকে, আমি কিন্তু সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাজেই এই রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সামনেই যেহেতু জামাই ষষ্ঠী আসছে, আপনারা কিন্তু চাইলে সকালের জলখাবারে বা রাত্রের ডিনারে বানিয়ে নিতে পারেন রাধাবল্লভী। আর সাথে খাওয়ার জন্য আমি একটা স্পেশাল চানা মশলা বানাবো। তো আপনারা চাইলে এই চানা মশলাটাও বানাতে পারেন। কিভাবে এই কম্বো রেসিপিটা বানাচ্ছি আজকে চলুন দেখে নিই। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এই রেসিপিটার জন্য আমি কিন্তু ডাল ভেজাবো না। এটা একটা ইনস্ট্যান্ট পদ্ধতি। যখন ইচ্ছে তখন আপনারা কিন্তু এভাবে ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন রাধাবল্লভী। এর আগে আমি আপনাদের রাধাবল্লভী বানিয়ে দেখিয়েছিলাম, তবে সেটা ছিল ডাল ভিজিয়ে কিভাবে অথেন্টিকভাবে বানাতে হয় সেই পদ্ধতি। আজকে যেটা বানাচ্ছি এটা ইনস্ট্যান্ট পদ্ধতি। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমেই আপনাদের বলি, এখানে একটা তাওয়ার মধ্যে আমি এই যে উড়দ ডাল বা বিউলির ডাল রোস্ট করে রেখেছি। এটা হচ্ছে খোসা ছাড়ানো বিউলির ডাল। এই উড়দ ডাল বা বিউলির ডাল শুকনো খোলায় নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে রেখেছি। কেন ভেজে রেখেছি? কারণ আছে। আমি প্রথম কারণটা বলি, যেহেতু আমরা ডাল শুকনো গুঁড়ো করবো বা ইনস্ট্যান্ট পদ্ধতিতে বানাবো, আমি কিন্তু ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, এতে আমাদের গুঁড়ো করতে সুবিধা হবে। দুই, ডাল যদি এইভাবে একটু রোস্ট করে নিয়ে তারপর যদি ব্যবহার করা হয়, বা আপনারা যদি ডাল রান্নাও করেন সেক্ষেত্রেও যদি আপনারা ডালটাকে এইভাবে একটু রোস্ট করে নিয়ে রান্না করেন, তাহলে দেখবেন এই উড়দ ডাল বা বিউলির ডালের মধ্যে যে পিচ্ছিল ভাবটা রয়েছে বা যে একটা চটচটে ভাব রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তাহলে এই উড়দ ডাল আমি রোস্ট করে নিয়েছি। আর আমি আগে যেহেতু রোস্ট করে রেখেছি, ঠান্ডা করে নিয়েছি, এবার আমি এটা ডিরেক্ট গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেবো। চালটাকে গুঁড়ো করবো, তবে তার আগে আপনাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু অনেক রকম মশলা রয়েছে। দুটো রান্নাতেই আমার যা যা মশলা প্রয়োজন সমস্তটাই আমি একত্রিত করে নিয়েছি। কি কি মশলা নিয়েছি সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো এই ভিডিওটাতেই। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি প্রথমেই রোস্ট করে রাখা উড়দ ডাল নিয়ে নেবো। উড়দ ডাল বা বিউলির ডাল নিয়ে নিচ্ছি। এটা আমি আগে কিন্তু শুকনো খোলায় রোস্ট করে রেখেছি। আচ্ছা, আর একটা কারণ আপনাদের সাথে শেয়ার করি, উড়দ ডাল বা বিউলির ডালটাকে আমি কেন রোস্ট করেছি, দুটো কারণ বললাম আপনাদের। এবার আমি তৃতীয় কারণটা বলি। ডাল যেহেতু আমরা ধোবো না, সেই জন্য ডালের মধ্যে যে একটা ময়লা থাকে সেটা কিন্তু রোস্ট করে নিলে অনেকটাই কমে যায়। কাজে আমরা এইভাবে রোস্ট করে নিয়েছি। এটাও কিন্তু আরও একটা কারণ। আচ্ছা, এবার এর মধ্যে আমি কিছু উপকরণ ব্যবহার করব। উড়দ ডাল যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে মৌরি। এখানে আমি মৌরি নিয়েছি, অনেকে এটাকে মিষ্টি জিরে বলে থাকে। আমি মৌরি নিয়েছি 1 চামচ। এটা আমি দিয়ে দেবো, ছোট 4 চামচের 1 চামচ মৌরি নিয়েছি। এই আমি মৌরিটা দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি এবার দেবো একটু গোলমরিচ। এখানে আমার গোলমরিচ গুঁড়ো রয়েছে, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, তবে আমি গোলমরিচের গুঁড়ো দেবো না। যেহেতু গ্রাইন্ডিং জারে দিচ্ছি সেই জন্য আমি এখানে গোটা গোলমরিচ দিচ্ছি। গোটা গোলমরিচ দিলে একই সাথে গুঁড়ো হয়ে যাবে। আপনারা ঝাল বুঝে গোলমরিচ ব্যবহার করবেন। আমি গোলমরিচ দিয়ে দিলাম। আচ্ছা, এরপর এর মধ্যে আমার যেটা যাবে সেটা হচ্ছে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। এটা হচ্ছে শুকনো খোলায় ভাজা জিরের গুঁড়ো। শুকনো খোলায় বা তাওয়াতে একটু জিরেটাকে ভেজে নিয়ে সেটা কিন্তু গুঁড়ো করা রয়েছে, এটাই আমি ব্যবহার করব। এটা আমি দিয়ে দেবো সামান্য, জিরে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরের মধ্যে আমি দিয়ে দেবো অবশ্যই সামান্য নুন। আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আপনারা নিজেদের স্বাদ মতো নুন ব্যবহার করবেন। আমি নুনটাও দিয়ে দিলাম। রঙের জন্য সামান্য একটু আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, এটা কিন্তু খুবই অল্প দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ বিউলির ডালে অনেকেই হলুদের ব্যবহার করে না। আর যেটা যাবে এই রান্নার প্রধান একটা উপকরণ, হিং। আমি এখানে হিং ব্যবহার করব। উড়দ ডাল বা বিউলির ডাল কিন্তু হিং ছাড়া অসম্পূর্ণ। আমি এখানে সামান্য হিং দিয়ে দিচ্ছি। এবার এই সমস্তটাকে আমাদের গ্রাইন্ড করে নিতে হবে, এটাকে গুঁড়ো করে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি আরেকটা উপকরণ দেবো, সেটা হচ্ছে এখানে বাইন্ডিং এর জন্য অল্প একটু বেসন দেবো। আপনার চাইলে বেসনটা পরেও ব্যবহার করতে পারেন, মানে এটা যখন আমরা পরবর্তী স্টেপে যাবো তখনও দেওয়া যায়, তবে আমি একই সাথে একটু ঘুরিয়ে নেবো। সমস্তটাকে একবার গ্রাইন্ড করে নেবো। এই যে আমাদের ডাল গুঁড়ো করা হয়ে গেছে, আপনাদের দেখাই। আচ্ছা, আমি দেখাই আপনাদের ডালটা একটু। ঠিক এইরকম কিন্তু একটা পাউডার বানাতে হবে। একদম যে মিহি গুঁড়ো হয়েছে তা কিন্তু নয়, একটু দানাদার রয়েছে। ঠিক এইরকমই আমি গুঁড়োটা করে নেবো। ঠিক এইরকম দেখুন, একদম কিন্তু ফাইন পাউডার হয়নি, একটু দানাদার রয়েছে। ঠিক এইরকমই থাকবে। আবার ডাল কিন্তু গোটাও থাকবে না, এইরকমই আমাদের করতে হবে। প্রথমেই কিন্তু আমাদের স্টাফিংটা রেডি করতে হবে, কারণ স্টাফিংটা আমাদের কিন্তু রেডি না করলে
ঠান্ডা ঠান্ডা করতে হবে, তারপরে কিন্তু ইউজ করতে হবে। সেই জন্য আমরা প্রথমে স্টাফিং রেডি করবো। স্টাফিংটা আমি কিন্তু ঘি দিয়ে বানাবো। ঘি দিয়ে বানালে স্বাদ ভীষণ ভালো হয়। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেল বা সাদা তেল, যেটা আপনাদের ইচ্ছে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা আমি একটু রেডি করে নেব। কাঁচা লঙ্কাটাকে আমি এইভাবে চিড়ে, আপনারা চাইলে একদম মিহি করে কুচিয়েও নিতে পারেন। আমি কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু এইভাবে একটু কুচিয়ে নেব। আপনারা চাইলে একদম থেতো করে নিয়ে ব্যবহার করতে পারেন বা বেটেও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। অল্প একটু আদা রয়েছে, এই আদাটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। আদাটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা একদম থেতো করে ব্যবহার করতে পারেন বা বেটেও ব্যবহার করতে পারেন, তবে গ্রেট করে দিলে স্বাদটা বেশি ভালো হয়। ব্যাস, এটাকে আমি প্রথমে একটু হালকা করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজবো। আমার হালকা করে একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পাউডার করে রাখা ডালটা দিয়ে দেবো। ডাল দেওয়ার পর এটা কিন্তু আমাদের এবার একটু ভেজে নিতে হবে। ডালটাকে সুন্দর করে ঘিয়ের সাথে, বা যদি আপনারা তেল ব্যবহার করেন তাহলে তার সাথে একটু ভেজে নিতে হবে মিনিট দুই। আর এর মধ্যে আমি রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। রঙটা ভীষণ ফ্যাকাশে লাগছে, সেই জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাটাও কিন্তু এর সাথে গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি কিন্তু এটাকে ভেজে নেবো, একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেবো। এটা যখন ভাজা হবে এটার মধ্যে থেকে কিন্তু একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরোবে। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন দেখবেন এটা দিয়ে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ভীষণ। আর যেহেতু ঘি দিয়ে ভাজা হচ্ছে, সেই জন্য কিন্তু গন্ধটা আরও বেশি ভালো লাগছে। আমাদের এটা একটু সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে আর রংটাও বেশ পরিবর্তন হয়েছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করব জল। আচ্ছা, জলটা একটু বুঝে ব্যবহার করতে হবে। এখানে আমি গরম জল করে রেখেছিলাম, সেটাই অল্প অল্প করে অ্যাড করব। অতিরিক্ত জল দিয়ে এটা কিন্তু করবেন না, তাহলে পুরটা তৈরি হতে অনেক বেশি সময় লেগে যাবে। তাই আমাদের কিন্তু সামান্য জল দিতে হবে, যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় এই অল্প জলেই, আর এটা কিন্তু ঝুরঝুরে হয় বা একটু ঝরঝরে হয়। দিলাম খুবই সামান্য জল। এবার এটাকে আমি মিশিয়ে নেবো, আর এটা কম আছে এটা আমি রান্না করতে থাকবো। যদি আবার জল প্রয়োজন পড়ে আমরা অবশ্যই দেবো। এইটুকু আগে সুন্দরভাবে আমরা মিশিয়ে নিই। দেখুন আমার কিন্তু এই জলটা যেটা ব্যবহার করলাম, সামান্য একটু জল ব্যবহার করলাম, হাফ কাপ, সেই জলটা কিন্তু আমার সম্পূর্ণ টেনে গেছে। আর এবার আমি ডালটাকে আপনাদের একটু চেক করে দেখিয়ে দেবো। এই যে ডাল কিন্তু সুন্দর নরম হয়েছে। এবার এটা যে জলীয় ভাবটা রয়েছে সেটা ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে। ব্যাস, আমাদের স্টাফিং রেডি। তবে নামানোর আগে আমি সামান্য একটু চিনি ব্যবহার করব, কারণ এটা টেস্টটাকে ব্যালেন্স করবে সামান্য যদি চিনি দেওয়া হয়। সামান্য আমি চিনি দেবো। ব্যাস, আর না, নামিয়ে নেবো। আমার স্টাফিং রেডি। এটা একটা প্ল্যাটারে তুলে নেবো যাতে দ্রুত ঠান্ডা হয়। একটু ছড়িয়েও রাখবো, এতে করে এর মধ্যে যে ময়েশ্চার বা জলীয় ভাবটা এখনো রয়েছে সেটা কিন্তু টেনে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেন আমি কিন্তু স্টাফিংটাই কত অল্প পরিমাণ জল দিলাম। এই অল্প পরিমাণ জলই কিন্তু দিতে হবে, না হলে এটা কিন্তু ঝরঝরে হবে না। আর রাধাবল্লভীর পুর যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা ময়দার ডো বানাবো, তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা। জোয়ানটাকে হাতের মধ্যে একটু ঘষে নিয়ে তারপর ব্যবহার করব, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। অল্প জোয়ান হাতের মধ্যে ঘষে দিলাম, এতে গন্ধটাও ভালো আসবে, ফ্লেভারটা ভালো আসবে। আর জোয়ান কিন্তু ডাইজেস্টে সাহায্য করে। সামান্য এবার নুন দিতে হবে। নুন নিজেদের স্বাদ মতো অবশ্যই দিতে হবে। সামান্য কয়েক দানা চিনি। আর দেবো একটা সিক্রেট উপকরণ। এই যে এখানে নিয়েছি গুঁড়ো দুধ। এটা হচ্ছে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে খোয়া বা মাওয়া গ্রেট করেও ব্যবহার করতে পারেন, তবে আমাদের হাতের কাছে যেহেতু গুঁড়ো দুধটাই থাকে তাই আমরা গুঁড়ো দুধ দিচ্ছি। বিয়ে বাড়িতে কিন্তু অবশ্যই এই সিক্রেট উপকরণটা দেওয়া হয়ে থাকে ময়দার ডোয়ের মধ্যে। আর এইটা যদি দেওয়া হয় স্বাদ দেখবেন অসম্ভব ভালো হবে। অবশ্য না দিলেও খুব একটা যে স্বাদ খারাপ হবে তা নয়, তবে একটু স্পেশাল বানানোর জন্য এটা দেওয়া হয়। আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব।
স্টাফিংটা বানিয়েছি ঘি দিয়ে, সেই জন্য আমি তেল দিয়ে ময়ান দেবো। আপনারা চাইলে অবশ্যই এখানে কিন্তু ঘিয়ের ব্যবহারও করতে পারেন। আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই লাগবে, কারণ কচুরির জন্য যে ময়দার ডোটা বানাচ্ছি তাতে কিন্তু একটু তেলটা বেশি লাগে। এটা প্রথমে আগে ময়ান দিয়ে নেবো, তারপর অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেবো। ময়ানটা পারফেক্টলি দেওয়া হয়ে গেছে। এই যে হাতের মধ্যে আমি যখন এটা একটা মুঠো মতো করছি, তখন কিন্তু একটা সুন্দর মুঠো তৈরি হচ্ছে, ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। আমাদের ময়ানটা পারফেক্টলি দেওয়া হয়েছে। এবার আমি হালকা গরম জল বা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মেখে নেবো। হাত ছোঁয়া গরম জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এতে কচুরিগুলো কিন্তু ভীষণ নরম হয়। তবে হাত ছোঁয়া গরম জলই যে ব্যবহার করতে হবে তেমন কোনো ব্যাপার নয়, চাইলে নর্মাল জল দিয়েও মাখা যায়। ষষ্ঠী উপলক্ষে বানানো হচ্ছে, তাই জামাইদের জন্য স্পেশালি এটা কিন্তু একটু স্পেশালভাবেই বানানো হচ্ছে। অনেকবার স্পেশাল বলে ফেললাম কথাটার মধ্যে। যাই হোক, কিন্তু আমার মাখা হয়ে গেছে। দেখুন এটার মধ্যে সুন্দর বাইন্ডিং চলে এসেছে, আর ধীরে ধীরে আমার পাত্র থেকেও কিন্তু ছাড়তে লেগেছে, আবার হাতের সাথে যেটুকু ময়দা লেগেছিল সেটাও ছেড়ে যাচ্ছে। আমাদের তেমন একটা মাখা হয়ে গেছে। এবার সামান্য একটু ঘিয়ে ব্যবহার করছি। তেল আর ঘি মিশিয়ে আমি এটা এবার একটু আরও একবার ঠেসে নেব। এতে করে এটা কিন্তু অনেকক্ষণ সফট থাকবে, আর পর মানে কচুরিগুলো কিন্তু ভীষণ ভালো হয়। ভালো মতো একবার ঠেসে নিয়ে এটা কিন্তু এবার কভার করে রাখার পালা। এটা আমি রেস্টে রাখবো। ব্যাস, সুন্দর মাখা হয়েছে, বেশ নরম করে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আপনাদের আমি ময়দাটা ফাইনাল কি টেক্সচার আসলো ময়দাটা সেটা দেখাবো। কিন্তু সুন্দর মাখা হয়েছে। এবার এটা আমি সুন্দর করে একটু সেট হওয়ার জন্য রেখে দেবো। এটা সেট হওয়া ভীষণ জরুরি, কারণ আমি এটা কভার করে রাখছি। আচ্ছা, এটা সেট হতে হতেই আমি মোটামুটি 5 ঘন্টা আগে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো খুব সুন্দর ভিজেছে। এবার আমি কিছু প্রিপারেশন নিয়ে নেব, যেমন একটু পেঁয়াজ, একটু টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো একটু ছাড়িয়ে রেডি করে নেব। পেঁয়াজগুলো খোসা ছাড়ানোর পর একদম পাতলা করে আমি কুচিয়ে নেব, যতটা সম্ভব পাতলা করে পারা যায় কুচিয়ে নেব। আর কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়ে ব্যবহার করব, টমেটোটা কুচিয়ে ব্যবহার করব। আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো রেডি করা হয়ে গেছে। পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি যেমনটা বলেছি, কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছি, টমেটোটা ফালি করে কেটে রেখেছি, চাইলে কুচিয়েও নেওয়া যায়। আর লাগবে আদা রসুন বাটা। এখানে আমার আদা বাটা রয়েছে 1 চামচ, আর রসুন বাটা রয়েছে 1/2 চামচ। আদা রসুন বাটা রয়েছে। এবার আমি আবারও ওভেনটাকে অন করে নেব, দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা চানা মশলা। তেলটা গরম হতে হতেই আমি এখানে একটা হামানদিস্তার মধ্যে কিছু মশলা নিয়ে নেব। একটা শুকনো লঙ্কা আমি হামানদিস্তার মধ্যে নিয়ে নেব। শুকনো লঙ্কা নেব, দুটো বড় এলাচ নেব, এই যে দুটো বড় এলাচ, তার সাথে কয়েকটা লবঙ্গ, দুটো করে ছোটো দারচিনি, 3টে মতন ছোট ছোট এলাচ বা সবুজ এলাচ, তার সাথে ব্যবহার করব আমি একটা তেজপাতা। তেজপাতাটা অবশ্য আমি এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো। বাস, এবার এই গোটা মশলাগুলোকে আমি একটু ক্রাশ করে দেবো। আচ্ছা, এর মধ্যে আমি একটু জিরে ব্যবহার করব, সামান্য গোটা জিরে আমি এর মধ্যে ব্যবহার করব। এই যে সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে একটু ক্রাশ করে নেব। মশলাগুলো একটু ক্রাশ করে নিয়ে ফোড়ন ব্যবহার করলে গন্ধটা ভীষণ ভালো হয়, খেতে ভালো লাগে। এবার এটা আমি কিন্তু দিয়ে দেবো, টেম্পারেচার একটু কমিয়ে দিই। প্রথমে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে আমি একটু কাসুরি মেথি ব্যবহার করবো, তবে তার আগে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু কাসুরি মেথি দেবো। কাসুরি মেথি তেলের ওপর এইভাবে যদি দেওয়া হয় গন্ধটা ভীষণ ভালো হয়। সামান্য কাসুরি মেথি দিয়ে দিলাম। আর এবার প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা লাল করে প্রথমে ভেজে নেবো। সামান্য একটু চিনি ব্যবহার করবো। এতে কি হবে, চিনিটা ক্যারামেলাইজ হয়ে একটা সুন্দর লালচে রং নিয়ে আসবে রান্নাতে। এইভাবে কিন্তু রান্নার রং ভীষণ ভালো আসে, আর পাশাপাশি রান্নার টেস্টটাকেও অবশ্যই ব্যালেন্স করে চিনি। আমি সামান্য চিনি দিয়ে দিলাম। আচ্ছা, এবার পেঁয়াজটাকে কিন্তু সুন্দর লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার হালকা লালচে রং ধরে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যাবে। এখানে গুঁড়ো মশলার মধ্যে অবশ্যই হলুদ গুঁড়ো দেবো সামান্য, কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো, এটা রঙের জন্য দিচ্ছি, চাইলে না দিতে পারেন। দেবো 1/2 টিস্পুন ধনে গুঁড়ো,
আর অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, বেশি দেবো না। দেবো ঝালের জন্য অল্প গোলমরিচের গুঁড়ো, একটু আমচুর পাউডার দেবো। চানা মশলাতে একটু আমচুর পাউডার দিলে খেতে ভালো লাগে, আমি আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি। আর দেবো সামান্য গরম মশলার গুঁড়ো, তবে এটা সব শেষে দেবো। আচ্ছা, এবার আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো। খালি করে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবার এটা আমি কষিয়ে নেবো। আচ্ছা, মশলাটা আমি মিনিট 2 কষিয়ে নিয়েছি। খুব বেশি সময় যে মশলা কষিয়েছি তা নয়, মিনিট 2 একটু কষিয়ে নিয়েছি। কাঁচা গন্ধটা চলে গেছে প্রায়। এই পর্যায়ে আমি কিন্তু অ্যাড করব এই যে আমাদের আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা। আমি আগে সেদ্ধ করিনি, এখন আমি ছোলাটাকে মানে কাঁচা ছোলাটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সেদ্ধ করা ছোলা নয়, এটা কাঁচা ছোলা। এর মধ্যে আমি দেবো একটা সিক্রেট উপকরণ, একটু টমেটো কেচাপ। এইভাবে একটু টমেটো কেচাপ যদি ব্যবহার করা হয়, স্বাদ ভীষণ ভালো হয়। আমি অল্প টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার সমস্তটাকে আমাদের ভালো মতো কষিয়ে নিতে হবে। এই কষানোটা যত ভালো হবে, রান্নার স্বাদ তত ভালো হবে। আমি সুন্দর করে এটা কষিয়ে নেবো একটু সময় নিয়ে। তার কষানোর সময় আমি নুন অ্যাড করবো। নুন কিন্তু আমি এখনো অ্যাড করিনি, এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। স্বাদ বুঝে নুন। ব্যাস, আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি 5 থেকে 7 মিনিট সময় ধরে কষিয়েছি এটাকে। দেখুন ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এইবার আমি কিন্তু এটা ডিরেক্ট প্রেশার কুকারে দিয়ে দেবো। এইভাবে যদি আগে সেদ্ধ না করে যদি মটরটাকে কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করা হয়, তাহলে এই স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম হয়। প্রেশার কুকার নিচ্ছি, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো। চাইলে প্রেশার কুকারের মধ্যে ডিরেক্ট করাই যায়, তবে যেহেতু ইন্ডাকশানে এই প্রেশার কুকারটা কাজ করবে না, সেই জন্য আমি কিন্তু আলাদা করে কষিয়ে নিলাম। প্রেশার কুকারের মধ্যে কষানো ছোলা দিয়ে দিচ্ছি। এই পাত্রের মধ্যে, যার মধ্যে আমি মশলা কষালাম, তার মধ্যে অল্প গরম জল দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন। ব্যাস, এবার এই পাত্র ধোয়া বা কড়াই ধোয়া জলটা দিয়ে দেবো। এতে লেগে থাকা মশলাটা সম্পূর্ণটাই কিন্তু আমাদের এই ছোলার মধ্যে চলে যাবে, আর অবশ্যই রান্নাটা খেতেও ভালো হবে। আমি জলটা দিয়ে দিচ্ছি, পাত্র ধোয়া জল দিয়ে দিলাম। আমার আরও খানিকটা জল প্রয়োজন, কারণ ছোলা কিন্তু সেদ্ধ হওয়ার পর ফুলে উঠবে। আমি আরও খানিকটা জল ওই বাটি মানে যে পাত্রের মধ্যে কষিয়েছি তার মধ্যেই দিলাম। এবার এই পাত্র ধোয়া জলটা দিয়ে দেবো। আচ্ছা, এই পর্যায়ে আমি কিন্তু গরম মশলার গুঁড়োটাও অ্যাড করে দেবো। সমস্তটা ভালো মতো মিশিয়ে নেবো। আচ্ছা, জল এমনভাবে দেবে কারণ অতিরিক্ত জল যেন থেকে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি জলটাকে এমনভাবে দিয়েছি, ছোলাগুলো জাস্ট জলের তলায় ডুবে আমার হাতের আঙুলে হাত কর মতো উঁচু হয়ে রয়েছে। এতে কিন্তু আমার এটা পারফেক্টলি তৈরি হবে, অতিরিক্ত ঝোল থাকবে না। আচ্ছা, এটা কিন্তু আমি সামান্য একটু নুন এবার অ্যাড করছি। আচ্ছা, প্রেশার কুকারে আমি এটা এবার প্রথমে হাই ফ্লেমে 2 হুইসেল বা 2 সিটি দিয়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেম লোতে এটা রেখে রান্না করবো আরও 5 মিনিট। তারপর গ্যাস বন্ধ করে আমি স্টিমটা রিলিজ হতে দেবো। প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে বললাম ওইভাবেই কাজটা করবো। এদিকে আমাদের ময়দা সেট হয়ে গেছে। এবার এটাকে আমি আরও একবার টেসে নেবো, তারপর এর থেকে গুটি বা লেচি কাটবো। আমি এখন এই 4টে কচুরি ভাজবো, তো সেই মতো লেচি কেটে নিলাম। একটা কথা বলি, এই স্টাফিংটা কিন্তু আপনারা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে স্টোর করেও রাখতে পারেন। 4 থেকে 5 দিন নর্মাল ফ্রিজে থাকবে, আর রেফ্রিজারেটরে রাখলে এটা কিন্তু 1 মাস পর্যন্ত ভালো থাকবে। এবার আমি অল্প অল্প করে গুঁড়ো ময়দা ছড়িয়ে এটা কিন্তু বেলে নেবো। এটা বেলার সময় তেল ব্যবহার করা যাবে না। এবার এটা আমি অল্প অল্প করে বেলতে থাকবো, হালকা হাতে প্রেস করে একটা সাইড বরাবর। এটা যখন আমরা এইভাবে বেলবো, সুন্দর গোল হবে, আপনারা দেখতে পাবেন। আর এটা কিন্তু ফেটেও যাবে না, তাই খুব হালকা হাতে আমাদের এটা বেলতে হবে। খুব বেশি যদি আমরা চেপে বেলি তাহলে পুরটা ফেটে বেরিয়ে আসবে, সেটা কিন্তু ভালো হবে না। একটা সাইড বরাবর হালকা করে আমি বেলছি। দেখুন কত সুন্দর গোল হচ্ছে, এবং এটা কিন্তু ফেটেও যাচ্ছে না। হালকা হাতে আমি বেলে নেব। এই দেখুন, দেখুন তো পারফেক্ট হয়েছে না? আচ্ছা, এবার আমাদের কচুরিগুলো ভাজার পালা, সেই জন্য আমি তেল দিচ্ছি। অবশ্যই সাদা তেল দেবো, আর এর মধ্যে অল্প একটু আমি ঘিও মেশাবো তেলের মধ্যে। এতে স্বাদ ভীষণ ভালো হয়। চাইলে আপনারা ডালডা ব্যবহার করতে পারেন, আবার চাইলে সম্পূর্ণটাই সাদা তেল দিয়ে বা সম্পূর্ণটাই ঘি দিয়েও বানাতে পারেন। অল্প ঘিও অ্যাড করে দেবো। এবার আমাদের তেল আর ঘিটাকে ভালো মতো গরম করতে হবে। যে কোনো লুচি কচুরি ভাজার জন্য তেল ঘি ভালো মতো গরম হওয়া জরুরি। ভালোই গরম হয়ে গেছে, এখন আমরা কচুরিগুলো তেলের মধ্যে ছাড়তে থাকবো।
আচ্ছা, তেলটা একটু গরম হতো। যাই হোক, কচুরিগুলো ফুলকো ফুলকো বানানোর জন্য অবশ্যই আমাদের কিন্তু তেলটা ভালো মতো গরম করতে হবে। দেখুন কচুরিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। প্রত্যেকটা কচুরি সুন্দরভাবে ফুলবে এইভাবে যদি বানানো হয়। তেলটা আমার একটু গরম হতো, তেলটা গরম হলে একদম ফুলকো হতো। যাই হোক, তবে এটা কিন্তু একেবারেই করে নিই তা নয়, খুব ভালো ফুলেছে। দেখুন অল্প তেলও ভালো ফুলেছে। আপনারা নিজেরাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে কচুরিটা, খুব সুন্দর ফুলেছে। ময়নটা পারফেক্ট হয়েছে, মাখানো ভালো হয়েছে, সেই জন্যই কিন্তু কচুরিটা ফুলেছে। যেহেতু তেলটা আমার কম গরম হয়েছিল সেই জন্য কিন্তু এটা ভাজতে সময় লাগবে। দেখুন কচুরি কিন্তু আমার প্রথম কচুরিটা ভাজা হয়েছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। সেকেন্ড কচুরিটা আমি তেল ছাড়বো। দেখুন কচুরিগুলো কেমন সুন্দর ফুলছে, প্রত্যেকটা কচুরি কিন্তু এইরকম বলের মতো ফুলে উঠবে। আচ্ছা, আর একটা আপনাদের বলি ব্যাপারটা, এই যে আমার প্রেশার কুকারে কিন্তু স্টিমটা সম্পূর্ণ বেরিয়ে গেছে। প্রেশার কুকারের স্টিম সম্পূর্ণ বেরিয়ে গেছে, ছোলা সুসেদ্ধ হয়েছে। এবার আমি এটা 2 মিনিট একটু ফুটিয়ে নেবো, না হলে ঝোলটা ঘন হবে না। আমি তাই 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এদিকে আমার কচুরিগুলো ভাজতে থাকি। আমার সেকেন্ড কচুরিটাও কিন্তু সুন্দর ফুলেছে, দেখুন এটাও আমি এখন তুলে নেবো। তৈরি হচ্ছে আমাদের বিউলির ডালের কচুরি বা রাধা বল্লভী। দুটো কচুরি সুন্দর ফুলেছে, এবার আমরা তৃতীয় কচুরি ভাজতে যাচ্ছি। এটাও সুন্দর ফুলবে, প্রত্যেকটা কচুরি ফুলবে। প্রথম কচুরিটা যদি ফুলে আপনারা জানবেন তাহলে প্রত্যেকটাই কিন্তু ফুলবে। লুচি বা কচুরি ভাজার সময় এটা খেয়াল রাখবেন, প্রথমটা যদি ফুলে তাহলে প্রত্যেকটাই ফুলবে। আর সত্যি কথা বলতে সত্যিই তাই, যদি লুচি কচুরি ঠিকঠাক না ফুলে তাহলে কিন্তু আমাদের মনটাই খারাপ হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, সেটা খেতেও ভালো লাগে না, সেই জন্য মনটা বড্ড খারাপও হয়ে যায়। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগে। আমার তৃতীয় কচুরিও ভাজা হয়ে গেল, তুলে নেব। কচুরি আমার রেডি। এদিকে আমাদের ছোলা মটরের ঘুগনিও তো রেডি। সরি, ছোলা মটরের ঘুগনি নয়, এটা চানা মশলা, একদম তৈরি ঘরোয়াভাবে তৈরি চানা মশলা। দেখুন এবার আমি কিন্তু এটা সার্ভ করবো। ব্যাস, এর মধ্যে যদি একটু পনির দিয়ে দেওয়া যায় তাহলে বাটার পনির হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এটা মাঝখানে বসিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। ওয়াও, জাস্ট ওয়াও। দেখুন কচুরিটা দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। আমি ফার্স্ট বাইটটা নিচ্ছি। অসম্ভব সুন্দর লাগছে।